নমস্কার, কবির রয়েছে আপনাদের সঙ্গে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অনেকে অত্যন্ত আনন্দিত, যাকে ইংরেজিতে বলা হয় জয় নোজ নো বাউন্ড। অনেকে আবার এই আনন্দের মধ্যে অন্য রকমের গন্ধ খুঁজে পাচ্ছেন। কিন্তু সবথেকে আজকে যে বিষয়টা নিয়ে, যে শব্দটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো মানবিকতা। মানবিকতার খাতিরে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি, মাননীয় তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ, তারা 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলেন। এবার প্রাথমিক শিক্ষকতা বা হাই স্কুলের শিক্ষকতা, এই চাকরি কবে থেকে ঠিক এতটা লোভনীয় বা এতটা গ্রহণীয় হয়ে উঠলো, সেই ইতিহাসটা আমাদেরকে একটু জেনে নিলে আলোচনা করতে আমার বোধ হয় সুবিধা হবে। একটা সময় ছিল, আপনারা যারা সিনিয়র মানুষ আছেন তারা প্রত্যেকেই জানেন, যারা জানেন না তারা সিনিয়রদের কাছ থেকে জেনে নিতে পারেন, যে একটা সময়, এটা তো বিয়ের মরশুম চলছে, প্রত্যেক দিনই প্রায় বিয়ের নিমন্ত্রণ থাকছে আমাদের কারণ না কারণ। একটা সময় একটা কহাবত ছিল আর কি, যে স্কুল মাস্টারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় না মেয়ের বাবারা। কেন? কারণ তাদের সম্মান দক্ষিণা, তাদের সাম্মানিক অত্যন্ত কম। তারপরে একটা সময় এলো যখন স্কুল শিক্ষকতা একটা সমাজে অত্যন্ত অর্থনৈতিকভাবে, আমি অবশ্যই বলছি, লোভনীয়, একটা গ্রহণীয়, একটা সম্মানীয় তো বটেই। স্কুল শিক্ষকের চাকরির থেকে সম্মানীয় চাকরি আর কী বা হতে পারে? এটাকে আমি চাকরির থেকেও ব্রত বেশি মনে করি, শিক্ষকতাকে পেশার থেকেও ব্রত বেশি মনে করি। স্কুল শিক্ষকতার থেকে সম্মানীয়, লোভনীয়, গ্রহণীয় চাকরি খুব কম আছে। এই পরিবর্তনটা, এই গুণগত পরিবর্তনটা এবং পরিমাণগত পরিবর্তনটা ঘটেছিল কিন্তু বামফ্রন্ট সরকারের সময়ে। তারা এমন একটা, সেই সরকার সিপিআইএম পরিচালিত, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার এমন একটা বেতন কাঠামো সরকারি শিক্ষকতার জন্য করেছিলেন, যেটা অত্যন্ত সম্মানজনক ছিল আর্থিকভাবে, এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাদের ছিল। প্রথমে প্রাথমিক, তারপরে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা। এখন দেখবেন প্রত্যেকটা স্কুলে লেখা থাকে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, নামের পরে লেখা থাকে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ফ্রি প্রাইমারি স্কুল। এই ইতিহাসগুলো আমাদের একটু জানতে হবে, এবং আগামীতেও তারা বলেছেন যে মাস্টার ডিগ্রি পর্যন্ত তারা শিক্ষাকে অবৈতনিক করবেন। যার জন্য শিক্ষকতার পেশা, যার জন্য ছাত্র সংখ্যা বাড়তে শুরু করলো, স্কুল বাড়তে শুরু করলো, স্কুল ছুটের সংখ্যা কমতে শুরু করলো, শিক্ষকতার পেশায় ভ্যাকেন্সি বাড়তে শুরু করলো, শিক্ষকের সংখ্যা বাড়তে শুরু করলো। এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা বড় সময়ের বিরোধী নেত্রী 9 দশকের পর থেকে, তিনি আর যাই অভিযোগ করুন, সিপিআইএম নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি করেছে সেই সময়ের সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার, সেই অভিযোগ তারা কখনো করতে পারেননি রাদার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি ছিল সততার প্রতীক। সেই ইউএসপি ভেঙে চুরে খান হয়ে গিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নই, ইচ্ছুক নই। তার সরকার, তার নেতৃত্বাধীন সরকার দুর্নীতির অভিযোগে এই পরিমাণ কালিমা লিপ্ত আগে কখনো হয়নি। বামফ্রন্টের সরকার, তার আগে কংগ্রেসের সরকার, তার আগে যুক্তফ্রন্ট সরকার, বিভিন্ন দল বিভিন্ন সময় সরকারের সম্পর্কে, বিভিন্ন বিরোধী দল বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছেন, কিন্তু এই পরিমাণ দুর্নীতির অভিযোগ, আশা করি আপনি এই বক্তব্য যারা শুনছেন, আপনি প্রত্যেকে, আপনারা আমার সঙ্গে সহমত হবেন। দুর্নীতির অভিযোগ কিন্তু চাকরির ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে নৈতিকভাবে এই দুর্নীতির অভিযোগ তাদেরকে কখনো গ্রাস করতে পারেনি। যে পরিমাণ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এসছে, এবং প্রমাণিতও হয়েছে অনেক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন চাকরি খাওয়া তো উচিত না। কে চাকরি খাচ্ছেন আমি জানি না, চাকরি খাওয়া তো উচিত না, চাকরি দেওয়া উচিত। দিচ্ছেন না কেন চাকরি? 2014 সালের টেটের জন্য 2016, 2020 দুটো নিয়োগ হয়েছিল। অ্যাপটিটিউড টেস্টে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এরকম অসংখ্য নিয়োগ হয়েছে, এবং কুন্তল ঘোষ সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যুক্ত, তৎকালীন পর্ষদের চেয়ারম্যান সভাপতি মানিক ভট্টাচার্য, তার পরিবার, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে 1 লক্ষ টাকার কন্ট্রাকচুয়াল চাকরি তার ছেলের। এত দুর্নীতি। আজকে যখন মাননীয় কলকাতা হাইকোর্ট ঋতব্রত কুমার মিত্র, তপব্রত চক্রবর্তী মাননীয় বিচারকদ্বয়, তারা কিন্তু একবারের জন্য দুর্নীতির অভিযোগ খারিজ করে দেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
রাজ্য সরকারের আইনজীবী, কোটি কোটি টাকা কোষাগার থেকে ব্যয় হয় আমার আপনার টাকা। কী জন্য? দুর্নীতি ঢাকতে। তিনি বলছেন দুর্নীতির প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, দুর্নীতি হয়নি, কিন্তু এ কথা কেউ বলেননি। সরকারের পক্ষ থেকে একাধিক বিবৃতি। 32,000 শিক্ষক তাদের চাকরি বহাল রয়েছে, এতে অবশ্যই অত্যন্ত খুশি। মানে মানবিক আর কে না হতে চায়, অবশ্যই। কিন্তু সেই সংখ্যাটাও ভাবতে হবে আমাদের। আমরা কেউ চাইনি 32,000-এর চাকরি যাক, আমরা একজনেরও চাকরি যাওয়ার পক্ষপাতী নই, একজনেরও না। কেন যাবে? তাদের পেটের ভাত, তাদের মা বাবার ওষুধ, তাদের স্ত্রীর ভরণ পোষণ, তাদের সম্মান, তার সন্তানের দুধ, তার নিজের ইএমআই, একটি বাড়ি কিনেছেন, হয়তো একটি গাড়ি কিনেছেন, সম্মানজনকভাবে বাঁচার চেষ্টা করছেন শিক্ষকতার চাকরি করে। বামফ্রন্ট সরকার যে বেতন কাঠামো করেছিল, অত্যন্ত সম্মানজনকভাবে জীবন কাটানো যায়। তারপর তো ডিএ নেই এই সরকার, মানবিক মুখ্যমন্ত্রী ডিএ দিতে চান না। এই প্রসঙ্গগুলো আসতে হবে, এই প্রশ্নগুলো তুলতে হবে, অবশ্যই তুলতে হবে, আমি তুলব। একজনেরও চাকরি যাওয়া তো কাঙ্ক্ষিত ছিল না। এই ঘটনা, এই নজির তো পশ্চিমবাংলার ইতিহাসে কখনো দেখা যায়নি। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এবং আরেকটা নোশন তৈরি করা হচ্ছে, একটা পারসেপশন তৈরি করা হচ্ছিল যে আইনজীবীরা নাকি চাকরি খেয়ে নিচ্ছেন। আজকে এই রায় প্রমাণিত হলো আইনজীবীরা চাকরি খাওয়ার কেউ নন, বোগাস। এই সমস্ত কথা বোগাস। আদালত মনে করলে যদি সমস্ত দিক খতিয়ে দেখে প্রমাণাদির ভিত্তিতে, তথ্য প্রমাণাদির ভিত্তিতে রায় দেন, তাহলে চাকরি থাকবে, না হলে থাকবে না। এখানে আইনজীবীদের সওয়াল করা ছাড়া কোনো ভূমিকা নেই। পিটিশনার, মামলাকারী মামলা করবেন, আইনজীবীরা তাদের পক্ষে সওয়াল করবেন, আদালত সেই সওয়াল গ্রহণ করতে পারেন বা না করতে পারেন। একবারের জন্যও কিন্তু আজকে বলা হয়নি যে দুর্নীতি হয়নি। খুশি হতাম, খুব খুশি হতাম। এই সরকার, আমরা যে সরকারের অভিভাবকত্বে আমরা বাস করি পশ্চিমবাংলায়, সেই সরকার দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত, কলুষমুক্ত, এই কথা জানলে আমরা অত্যন্ত খুশি হতাম। আমি অন্তত ব্যক্তিগতভাবে হতাম যে একদিক যা জেনে এসেছি, ভুল জেনে এসেছি, এরকম দুটি সরকার হয় না। পার্থ চট্টোপাধ্যায়ের মতো সৎ মানুষই হয় না। মাত্রই তো 52টা কোটি টাকা, ওগুলো ভুল, তার বান্ধবীর কাছ থেকে পাওয়া গিয়েছে। তার তো কিছু করার নেই, তার বান্ধবী কিছু একটা করে জোগাড় করেছেন, আয় করেছেন। এরকমটা হলে খুব ভালো হতো। পার্থ চট্টোপাধ্যায় 203 দিন তিনি প্রাইভেট হসপিটালের, 5 স্টার হসপিটালের সুইটে ছিলেন নিজের খরচায়। কোত্থেকে এলো সেই টাকা? প্রশ্ন তুলতে হবে। আমার কথা শুনে অনেকে রাগ হতে পারে। আমি চাই না ব্যক্তিগতভাবে একজনেরও, প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, একজন ছোলা বাদাম বিক্রি করা মানুষ হোক, একজন যিনি হন, যে কোনো পেশাজীবীর পেটে ভাত চলে যাক, এটা কোনো সুস্থ মানুষ চাইতে পারে না। কিন্তু তাদের জন্য মানবিকতার কি হবে বন্ধু? যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেলেন না, পয়সা নেই বলে। আনন্দ করা হয়ে গেলে একবার তাদের কথা ভাবতে হবে। আমি এখনও বলছি, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি আমাকে বলেন যে এই যে এসএসসির 26,000 বা এই 32,000, এদের মধ্যে অনেকেই, আমাকে যদি তারা নিজেরাও বলেন যে না কবির আমি কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছি, আমি বলবো না তুমি মজা করছো, কারণ তাদের যোগ্যতা সম্পর্কে আমি নিঃসন্দেহ, এবং আমি নিঃসন্দেহ হওয়ার কোনো জায়গা নেই। মানে এটাকে বিশ্বাস করবে না যে তারা উৎকোচ দিয়ে কোনো দুর্নীতির মধ্যে দিয়ে চাকরি পেয়েছেন, কিন্তু অনেকেই পেয়েছেন। এবং আমাদের সার্ভিস জুরিসপ্রুডেন্স বলে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যেমন বলে যে দোষী প্রমাণিত হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্দোষ। তিনি অভিযুক্ত হতে পারেন, কিন্তু তিনি নির্দোষ। অর্থাৎ একজন নির্দোষ ব্যক্তিও যেন শাস্তি না পান। সার্ভিস জুরিসপ্রুডেন্স কিন্তু সেই কথা বলে না। সার্ভিস জুরিসপ্রুডেন্সের বক্তব্য হচ্ছে যদি কোনো ধরনের কোনো কলুষতা থেকে থাকে, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিযুক্ত, দুর্নীতিমুক্ত নয়। এখন দুর্নীতিকে স্বীকার করে নিয়েও মানবিকতার খাতিরে 9 বছর, এই নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, ভার্চুয়াল ওয়ার্ল্ডে, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে, সর্বত্র দেখা যাচ্ছে। কেউ বলছেন চুরি এখন প্রাতিষ্ঠানিক হয়ে গেল, বৈধতা পেল, স্বীকৃতি পেল। কেউ বলছে না মানবিকতার খাতিরে এতগুলো চাকরি সত্যি যাবে কেন? সত্যিই তো। আমার প্রশ্ন হচ্ছে অবৈধভাবে চাকরি দেওয়া হবে কেন? এই প্রশ্ন কিন্তু কেউ তুলছে না, বা তুললেও সেই প্রশ্ন সারফেসে আসছে না। একবার ভাববেন, অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগটা হবে কেন? বা অভিযোগ হলেও সেই অভিযোগ নষ্ট করে দিতে পারছে না কেন সরকার, যে না অবৈধভাবে চাকরি হয়নি? আমার এই মন্ত্রিসভার মতো এত সৎ, গঙ্গা জলের মতো পবিত্র এরকম মন্ত্রিসভা ইতিপূর্বে হয়নি, ভবিষ্যতেও হবে না। এমন মন্ত্রিসভা কোথাও খুঁজে পাবে না তুমি, এমন ক্যাবিনেট কোথাও খুঁজে পাবে না তুমি, এমন পার্থ চট্টোপাধ্যায়ের মতো সৎ মানুষ কোথাও খুঁজে পাবে না তুমি। এই কথা বলার
সাহস কেন সরকার দেখাচ্ছেন না? সত্যের জয় হলো, কিসের সত্য? আমি আবারও বলছি, চাকরি রয়েছে অসংখ্য মানুষ, 32,000 পরিবার, তাদের সংখ্যা কম বেশি 1 লাখ, তারও বেশি হতে পারে, তারা আনন্দে আছেন। কিন্তু যারা চাকরি পেলেন না, যারা বঞ্চিত, তাদের কথা একবার ভাববেন। তারা কেন চাকরি পেলেন না? কোথায় তাদের অক্ষমতা? তারা উৎকোচ দিতে পারেননি বা দেননি। এই 32,000-এর মধ্যে প্রত্যেকে উৎকোচ দিয়েছিলেন না? একেবারেই না, হতে পারে না, হতে পারে না। কিন্তু তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছেন। এখন একটা অন্য প্রশ্ন উঠে আসছে যে তাহলে 26,000-এর চাকরি কেন গেল? তারাও তো 2016 থেকে 2025 পর্যন্ত চাকরি করেছেন, 9 বছর চাকরি করেছেন। রিভিউ পিটিশন দুদিন আগে দেবমাল্য বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে খারিজ হয়ে গিয়েছে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, যে না, চাকরি যাবে, নিয়োগ প্রক্রিয়া হবে। এবং এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিস্তর ত্রুটি, সেই অভিযোগ অনেক এসছে, সেসব পরে সামনে নিয়ে আসা হবে। এবং 2011 সালের পর থেকে প্রত্যেকটি নিয়োগে, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটি নিয়োগে অভিযোগ আছে। চাকরি থাকবে কি যাবে সে তো পরের কথা, প্রত্যেকটি নিয়োগে অভিযোগ আছে। বিডিওর চাকরি, WBCS, স্কুল শিক্ষা অধিকর্তা, সাব ইন্সপেক্টর অফ স্কুলস, কোথায় নেই অভিযোগ? তার মানে কি প্রত্যেকে দুর্নীতি করে চাকরি পেয়েছেন? না। কিন্তু এই সরকার নিজেদের ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য দুর্নীতির অবলম্বন করেছেন। মানুষও দেখছে আমি কিছু টাকা ইনভেস্ট করে যদি একটা চাকরি পাই, সারা বছর আমার সারা জীবন চাকরি করবো, সেই টাকা উঠে আসবে। সমস্যাটা কি হলো জানেন? সমস্যাটা হয়ে গেল, একজন শিক্ষক 30 বছর 35 বছর শিক্ষকতা করবেন, 4-5টা জেনারেশনকে পড়াবেন। শিক্ষকতার চাকরি বিদেশে অনেকগুলো জায়গায়, ইউরোপিয়ান কান্ট্রিতে, অনেক উন্নত দেশে, প্রথম বিশ্বের দেশে, সেখানে কলেজের অধ্যাপকদের থেকেও কিন্তু বেশি অর্থ, বেশি সাম্মানিক দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের, কারণ তারা বুনিয়াদ তৈরি করেন। একদম বুনিয়াদ যারা তৈরি করবেন, তাদের যে এই পরিমাণ, প্রথম কথা, যারা দোষী নন, তাদের একটা অসম্ভব শারীরিক এবং মানসিক সামাজিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হলো। সেই ক্ষতিপূরণ কে করবে? সরকারের জন্য হলো, অভিযোগ সরকারের বিরুদ্ধে। এবং যারা দুর্নীতিযুক্ত, যারা দুর্নীতি করেই চাকরিতে বহাল রইলেন, তারা বেশ কিছু প্রজন্মকে, যার মধ্যে আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে রয়েছে, কারণ আমাদের প্রত্যেকের সামর্থ্য নেই। আমার পরিবারে তো নেই যে আমি বেসরকারি প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম, দামি ইংলিশ মিডিয়াম স্কুলে বাড়ির ছেলেদেরকে পড়াশোনা করাবো, সেই ক্ষমতা তো আমার নেই। আপনার হয়তো থাকতে পারে, আমার নেই। আমার ধারণা বেশিরভাগেরই নেই, অন্তত আমার দর্শকদের। তারা ক্ষতিগ্রস্ত হলেন। এবং এই সরকার চুরি করেনি, এটা কোথাও আদালত বলেনি, আমি বলছি না, আদালত কোথাও বলেনি যে দুর্নীতি হয়নি। মানবিকতার খাতিরে এই যে দুর্নীতি হলো, এটা কোথাও গিয়ে স্বীকৃতি পেল না, তো বৈধতা পেল না। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, অনেকে এসএসসির চাকরি যাওয়ার পরে তাকে কাঠগড়ায় তুলেছিলেন। আজকে দেখা যাক মানুষ বলেন কিনা যে কথা তারা একদিন বলে এসছে, আইনজীবীদের জন্য চাকরি যাচ্ছে। দুর্নীতি হয়নি এমন অভিযোগ কিন্তু উঠে আসেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলছেন আপনাদের জন্য রইল, এবং ছক ভাঙা কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক অবশ্যই কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। স্যার, 32,000 চাকরি বহাল রইল, এতে অনেকে খুশি, অনেকে অখুশি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে দু ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে চুরি, দুর্নীতি এগুলো কোথাও গিয়ে স্বীকৃতি পেল, আবার কেউ বলছেন না, সত্যিই তো এতজনের চাকরি চলে গেলে তারা কি করতেন, সেই জায়গা থেকে এই বিচার ঠিকই আছে। আপনার কি বক্তব্য স্যার? না, বিচারপতিরা বিচার করেছেন, সেটা তারা অনেকটাই শেষ পর্যন্ত আবেগতাড়িত হয়ে গিয়েছেন যে এতজন লোকের যদি চাকরি যায়, তাদের পরিবার এতদিন চাকরি করছে, সেটা কি হবে, সেটাই অনেক বেশি গুরুত্ব পেয়েছে সাংবিধানিক নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে। এটা তো ঠিকই, রায় বহাল থাকলেও তাতে হবে কি, যারা যারা দুর্নীতি করেছেন তারা অনেকটা বেশি উল্লসিত হবেন এবং তারা মনে করবেন যে দুর্নীতি করেও পার পাওয়া যায়, তেমন একটা মানসিকতা তৈরি হবেই। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে বলতে শোনা গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মাননীয় বিচারপতি, তিনি পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট রায় দিয়েছেন। এইসব কথা নিয়ে না যত কম আলোচনা করুন ভালো। কে কি বললো না বললো, মামলায় জিতলে পরে অন্য বিচারপতি খারাপ, হারলে পরে অন্য বিচারপতি ভালো, এই সমস্ত ভাবনা যাদের থাকে
তাদের কথার গুরুত্ব না দেওয়াটাই বাঞ্ছনীয়। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনি নিজেই বললেন যে এটা সাংবিধানিক নৈতিকতার ঊর্ধ্বে গিয়ে আবেগ, কিন্তু সেখানে তো এই রায় তো কোর্টেবল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি একটা ট্রেন্ড হয়ে যেতে চলেছে যে তাহলে না, সাংবিধানিক তা নৈতিকতা? নয়। তার কারণ এই রায়টা হয়েছে শুধুমাত্র প্রিয়াঙ্কা নস্করের আবেদনের ভিত্তিতে। এরকম হাজারো আরো পিটিশন রয়েছে। আমার জুনিয়র আমাকে এইমাত্র বললেন যে সে সময় সেই সমস্ত পিটিশনগুলো তার ইন্ডিপেন্ডেন্ট শুনানি হবে। সেক্ষেত্রে আমাদের নতুন করে সওয়াল করার সুযোগ থাকবে দুর্নীতির যে বিভিন্ন চিত্র আছে তার ভিত্তিতে। এখন শুনানি হবে, সুতরাং এই রায়টাই চূড়ান্ত হয়ে গেল এমন ভাবার কোনো আইনসঙ্গত কারণ আমি দেখছি না। স্যার সেক্ষেত্রে কি হাইকোর্টেই আবার শুনানি হবে নাকি সুপ্রিম কোর্টে আপনারা আবার যাবেন? এইসব মামলা আগে হাইকোর্টে শুনি, বহুলোক তো পিটিশন করেছেন না। এক্ষেত্রে বিচারপতিরা শুধুমাত্র ওই প্রিয়াঙ্কা নস্করের অভিযোগের ভিত্তিতে শুনেছেন, যেটা যেটা বাঞ্ছনীয় হয়নি। সবকিছু একসঙ্গে শোনা উচিত ছিল। যাই হোক, তার ভিত্তিতেই তারা মনে করেছেন। এখন অন্যান্য পিটিশন যেগুলো আছে সেই মামলাগুলো যখন শুনানি আসবে তখন সেই মামলা শুনানি একটু ভিন্ন মাত্রা পেতেও পারে। স্যার আমি আর কয়েকটা প্রশ্ন একটু করব। অসংখ্য মানুষ আপনার কথা শোনার জন্য আজকে অপেক্ষা করে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, খুব সঠিকভাবেই তো বললেন, যে চাকরি খাওয়া উচিত না, চাকরি দেওয়া ভালো। কিন্তু গত কয়েক বছরের, আমরা যদি গত 15 বছরের রেকর্ড দেখি, বেকারত্ব আহ, অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সেক্ষেত্রে উনি যদি ভালো মনে করেন চাকরি দেওয়াকে, চাকরি দিচ্ছেন না কেন? দেখুন, উনি এটাতে উল্লসিত হয়েছেন কেন? উনি দেখলেন যে বা, এই চাকরি দেওয়ার ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা বৈধতা পেল, হুম। সেই জন্যই তিনি উল্লসিত হয়েছেন। এবং যারা চাকরি বা দেওয়ার নাম করে টাকা খেয়েছেন তারাও উল্লসিত হবেন, কেন তারা এরপর হয়তো আদালতে বলবেন কই সাংবিধানিক কোর্ট তো তারা মান্যতা দিয়ে দিয়েছেন, অতএব আর আমাদের দুর্নীতির অভিযোগ থাকে কোত্থেকে। এই সমস্ত প্রশ্ন উঠবে এবং অনেক আইনি বিতর্ক হবে, তর্ক বিতর্ক হবে। কিন্তু উনি চাকরি দিতে চান না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো স্থায়ী চাকরি দেওয়ার মতো আহ, ইচ্ছেও নেই এবং সামর্থ্যও নেই। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। স্যার আমি আর দুটো মাত্র প্রশ্ন করব। কুন্তল ঘোষের হিসাব লেখা ডায়েরির খাতা, পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপক দুর্নীতির কথা, মানিক ভট্টাচার্যের কথা, তার পরিবারের কথা, মানিক ভট্টাচার্যের জামাই, তার সন্তান, তার মেয়ে, প্রত্যেকে জড়িত, এই অভিযোগ উঠে এসছে এবং অকারণে তো তারা জেল খাটেননি, প্রত্যেকেই হেভিওয়েট। তাহলে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, বিষয়টা ঠিক কি বলা হচ্ছে? দুর্ভাগ্যজনক মতামত, এটুকু বলতে পারে। এর বাইরে কিছু বলা ঠিক হবে না। যে যথেষ্ট দুর্নীতির প্রমাণ ছিল, কিন্তু সেটাকে আহ, বিচারপতিরা ঠিক ততটা গুরুত্ব দেননি। যতটা বেশি গুরুত্ব দিয়েছেন তারা 32,000 পরিবারের কি হবে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আগামী দিনে মানুষ তো অনেক আশা ভরসা নিয়ে আদালতে যান, 9 বছর চাকরি করছেন। এখন আমি ধরে নিচ্ছি কোনো একটি অপরাধের অপরাধী, খুন হতে পারে, চুরি হতে পারে, যে কোনো অপরাধ হতে পারে, যদি তিনি 10 বছর পরে ধরা পড়েন বা তার দোষ প্রমাণিত হয়, এতদিন বয়স হয়ে গেছে বা এতদিন তার পরিবার কি করবে ভেবে, তাহলে কি বিচার ব্যবস্থা এভাবেই চলতে থাকবে? তাহলে একজন না, 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 এটা ঠিক না। এটাই বললাম যে এই রায়ের ফলে যারা দুর্নীতি করছেন তারা খানিকটা উল্লসিত হবেন। কেন, আমাদের সুপ্রিম কোর্টের ধারাবাহিক রায় আছে যে বেআইনি নিয়োগ হলে সে 10 বছর কাজ করে, 20 বছর কাজ করে, তাতে মান্যতা দেওয়া যায় না। যাই হোক, সেটা হয়তো বিচারপতিরা এক্ষেত্রে প্রযোজ্য করেননি। স্যার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যতটুকু জানি যে দোষ প্রমাণ হওয়া পর্যন্ত প্রত্যেকেই অভিযুক্ত, তারা দোষী নন, ক্রিমিনাল অপরাধী নন। জুরিসপ্রুডেন্সটা এক্ষেত্রে কিন্তু এখানে এক্ষেত্রে তো কনস্টিটিউশনাল সার্ভিস জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্স, এক্ষেত্রে তো যদি একজনও কোনো রকমের যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল, এমনটাই আমরা অন্তত জানি। সেক্ষেত্রে কি বিষয়টা তাহলে? বিচারপতিরা ভিন্ন মনে করছেন। তারা অনেক বেশি আবেগতাড়িত হয়ে রায় দিয়েছেন, এটা আমার নিজের মনে হয়েছে। ঠিক ঠিকভাবে সাংবিধানিক নৈতিকতার বিষয়টা অতটা গুরুত্ব দেননি। তাদের মনে হয়েছে যে এরকম বেকারিত্বের যুগে 32টা পরিবার তারা আবার যদি বেকার হয়ে যায়, স্যার সেই জায়গাতে এটা তো বেকারত্বের যুগে যারা চাকরি পেলেনই না, যারা বঞ্চিত হলেন, সেই সংখ্যাটা তো অনেক হুম, বেশি, সেটা সার্ফেসে সে আসে তো না। ঠিকই, সে তো ঠিকই। এসব নিয়ে আলোচনা হওয়া উচিত, সমাজে হবে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।